বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞতার মুখেই শুনবো আগামীর ভাবনা। এসব ভাবনা জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমরা আজকে আলোচনা করব গাজীপুর জেলার যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ এখানে 5টি সংসদীয় আসন আছে। সেই সংসদীয় আসনগুলোর তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো সেই আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের তাদের নির্বাচনী ভাবনা। এই সংসদীয় আসনগুলোতে বিগত সময়ের 4টি নির্বাচন, অর্থাৎ 1991, 96, 2001 এবং 2008, এই 4টি নির্বাচনী বছরের পরিসংখ্যান একটু আমরা দেখে আসব। দর্শক, নির্বাচনী বছর 1991 গাজীপুর 1 আসনে অ্যাডভোকেট রহমত আলী আওয়ামী লীগের নৌকা প্রতীকে 70,537 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি ধানের শীষ প্রতীকে বিএনপি থেকে 56,077 ভোট তিনি সেখান থেকে পান। আমরা পরের নির্বাচনী বছর 1996 সালে পরিসংখ্যান যদি দেখি, অ্যাডভোকেট রহমত আলী আবারও আওয়ামী লীগের নৌকা প্রতীকে 95,121 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল নিকটতম মতিউর রহমান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে। তিনি 53,698 ভোট সেখান থেকে পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, গাজীপুর 1 আসনে আবারও টানা 3বারের মতো অ্যাডভোকেট রহমত আলী 1,65,281 ভোট পেয়ে আওয়ামী লীগের ধানের শীষ প্রতীকে সেখান থেকে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শীষ প্রতীকে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি 1,41,451 ভোট সেখান থেকে পান। আমরা 2008 সালের নির্বাচনী বছরের দিকে যদি তাকাই, হাকম মোজাম্মেল হক আওয়ামী লীগের নৌকা প্রতীকে 2,61,304 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শীষ প্রতীকে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। 1,73,835 ভোট তিনি সেখান থেকে পান। এ তো গেল গাজীপুর 1 আসনের পরিসংখ্যান। আমরা গাজীপুর 2 আসনে 1991 সালের পরিসংখ্যান যদি তাকাই, অধ্যাপক এম এ মান্নান বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি 97,597 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে আকম মোজাম্মেল হক 66,418 ভোট। আমি 1996 সালের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, গাজীপুর 2 আসন থেকে মোহাম্মদ আহসানুল্লাহ মাস্টার, যিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 94,732 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শীষ প্রতীকে অধ্যাপক এম এ মান্নান। তিনি 79,168 ভোট পান। আমরা 2001 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকাই, গাজীপুর 2 আসনে মোহাম্মদ আহসানুল্লাহ মাস্টার দ্বিতীয়বারের মতো 1,59,122 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল অধ্যাপক এম এ মান্নান। তিনি স্বতন্ত্র থেকে এবার দাঁড়িয়েছিলেন। তিনি 87,693 ভোট পান। আমরা 2008 সালের গাজীপুর 2 আসনের পরিসংখ্যান যদি তাকায়, জাহিদ আহসান রাসেল 2,64,710 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল হাসান উদ্দিন সরকার বিএনপির ধানের শীষ প্রতীকে 1,39,278। গাজীপুর 1-2 দেখালাম। এবার গাজীপুর 3 আসনের দিকে যদি আমরা তাকাই, 1991 সালে অ্যাডভোকেট রহমত আলী তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 70,537 ভোট পান। সেই ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 56,077 ভোট পান। আমরা 1996 সালের দিকে যদি তাকাই, অ্যাডভোকেট রহমত আলী পুনরায় দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীকে গাজীপুর 3 আসন থেকে 95,121 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির ধানের শীষ প্রতীকে। তিনি 81,854 ভোট সেখান থেকে পান। আমরা 2001 সালের দিকে যদি তাকাই, গাজীপুর 3 আসনে অ্যাডভোকেট রহমত আলী টানা 3বারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,65,281 ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আবারও চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী। 1,41,151 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। 2008 সালে গাজীপুর 3 আসনে অ্যাডভোকেট রহমত আলী টানা 4বারের মতো সেখান থেকে 2,37,944 ভোট পেয়ে তিনি সেখান থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল এম এ মান্নান বিএনপির ধানের শীষ প্রতীকে 1,08,915 ভোট পান তিনি। আমরা গাজীপুর 4 আসনে দেখি যদি দেখি, আসমা হান্নান শাহ তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে গাজীপুর 4 থেকে 46,766 পেয়ে 1991 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল সৈয়দ জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের নৌকা প্রতীকে 43,255 ভোট। মাত্র 2,800 ভোটের একটা ব্যবধান আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা 1996 সালের দিকে যদি তাকাই, গাজীপুর 4 আসনে আফসারউদ্দিন আহমদ খান তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 56,504 ভোট তিনি পান।
তার প্রতিদ্বন্দ্বী ছিল আসমা হান্নান শাহ ৪৯,৬২৭ ভোট, বিএনপির ধানের শেষ প্রতীকে, যিনি এর আগের বারের জনপ্রতিনিধি ছিলেন। পার্থক্য মাত্র আমরা দেখেছি সেখানে ৭,০০০-এর। এবার নির্বাচনী বছর ২০০১ গাজীপুর ৪ আসনে তানজিম আহমেদ সোহেল তাজ, যিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৮০,৬৭৫ ভোট পান, সেবার তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আসমা হান্নান শাহ, তিনি ৭২,০৮২ ভোট পান বিএনপির ধানের শেষ প্রতীকে। পার্থক্য ৮,০০০ ভোটের ব্যবধান মাত্র। আমরা যদি নির্বাচনী বছর ২০০৮-এর দিকে তাকাই, গাজীপুর ৪ আসনে আবারও সেই তানজিম আহমেদ সোহেল তাজ, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১,১০,৬৮২ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল মজিদ, তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে ৬৪,৪৬৬ ভোট তিনি সেখান থেকে পান। আমরা সবশেষ গাজীপুর ৫ আসনের সংসদীয় নির্বাচনগুলোর পরিসংখ্যান যদি তাকাই, মোহাম্মদ ডাক্তার আফসার মোল্লা আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৩০,৩৩৭ ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল কে এম হাবিব জামান অরুণ, তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে ২৬,২৩৩ ভোট তিনি সেখান থেকে পান। আমরা ১৯৯৬ সাল গাজীপুর ৫ আসনে আখতারুজ্জামান আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৩৫,৫০২ ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল এ কে এম ফজলুল হক মিলন, তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে ৩০,৮৩৪ ভোট তিনি সেখান থেকে পান। আমরা ২০০১ সালের নির্বাচনী পরিসংখ্যান যদি দেখি, গাজীপুর ৫ আসন থেকে এ কে এম ফজলুল হক মিলন বিএনপির ধানের শেষ প্রতীকে এবার তিনি ৫৮,৫১৮ ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আখতারুজ্জামান ৫৮,১৩৩ ভোট, আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাত্র প্রায় ৩০০ ভোটের ব্যবধান আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ বোঝা যাচ্ছে খুবই হাড্ডাহাড্ডি একটা ভোটের লড়াই গিয়েছিল সেবার সেখানে। আমরা ২০০৮ সাল সর্বশেষ নির্বাচনী বছর, মেহের আফরোজ, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১,২৬,২৫৮ ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির ধানের শেষ প্রতীকে ৭৫,১১৮ ভোট পেয়ে এ কে এম ফজলুল হক মিলন। আমরা এতক্ষণ দেখছিলাম নির্বাচনী বছরের পরিসংখ্যান ৯১ থেকে ২০০৮। দর্শক, আমরা এবার আসন্ন যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আছে, সেই সংসদ নির্বাচনে যারা এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসনগুলো থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী যারা আছেন, জনগণের প্রতি কি তাদের প্রতিশ্রুতি, নির্বাচনী কি তাদের পরিকল্পনা বা ভাবনা, সেগুলো একটু জেনে আসবো। আমরা যে নতুন একটা পরিবেশে যে ভোট দিতে পারছি, আমাদের ১৬ বছরের লড়াই সংগ্রামের যে অর্জন, সেটাকে আমরা বিনষ্ট হতে দিব না। আমরা প্রমাণ করব যে আমাদের যে ত্যাগ, সেই ত্যাগের প্রতি সম্মান দেখিয়ে আমাদের গভর্নমেন্ট যারা বা নির্বাচনী ব্যবস্থা যারা আমাদের জন্য করছেন, নির্বাচন অনুষ্ঠান করবেন, আমরা তাদেরকে আমাদের প্রার্থী হিসেবে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং দিব, যাতে করে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়। দীর্ঘদিনের একটা অবস্থা বিরাজ করছে, বিশেষ করে আওয়ামী লীগের সময়ে, তার আগে থেকেও বলবো আমি, যে প্রশাসনে ভীষণ রকমভাবে অসততা রয়েছে, দুর্নীতি রয়েছে। তো ইনশাল্লাহ জামাত বা ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে, এমনিতে অনেকটা দূরীভূত হবে। তারপরে কার্যকর পদক্ষেপ নিতে হবে যাতে করে দুর্নীতি সমাজ থেকে দূর করা যায়। গত 18 বছরে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে, আমরা তেমন কোনো উন্নয়ন দেখতে পারিনি। তো এখানে শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, তারপরে আপনার যানজট, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে আমাদের অনেক মানে শ্রমিক ভাই বোনেরা থাকেন, তাদের জন্য একটা সুব্যবস্থা করা, সব কিছু মিলে অনেক সমস্যা আছে, সেগুলো নিয়ে আমি কাজ করব সকলকে মিলে। জামাতের পক্ষ থেকে, সিগন্যাল পাওয়ার বোর্ড থেকে এই ২ আসনের প্রত্যন্ত অঞ্চলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পৌঁছেছি। আলহামদুলিল্লাহ, দেশের মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। আমরা বিশ্বাস করি ১২ই ফেব্রুয়ারি ২৬শে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি পরিবর্তন আসবে। সেই পরিবর্তন করার জন্য দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা চাই এদেশে একটি দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত এবং চাঁদাবাদ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটি সমাজ গড়তে। বিগত 18 বছর আমরা ভোটের জন্য লড়াই করেছি, গণতন্ত্রের লড়াই করেছি, কাজে জনগণ আমাদেরকে বেছে নিবে এবং আমরা বিশ্বাস করি যে এই আসন, আপনি যেটা বলতেছেন দীর্ঘদিন বিএনপির হাতে ছিল না, আমি পাল্টা বলতে চাই যে দীর্ঘদিন এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে 1 টাকার চাঁদাবাজির কোনো ইতিহাস কোথাও খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। কোনো দখলবাজি, সন্ত্রাসীর ইতিহাস জামাত ইসলামী নাই। এবং এদেশের মানুষ চায় সুখী শান্তিতে থাকতে, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর দেশ তারা চায়, সুন্দর পরিবেশ চায়, একটা মানবিক দেশ তারা চায়। সেজন্য আমি মনে করি
বাংলাদেশ জামাত ইসলামীকে তারা বেছে নিবে। এইসব দিক বিবেচনা করলে যে অবশ্যই আপনার নির্বাচনে সংঘাতের আশঙ্কা রয়েছে, আপনার এখানে অনেক রকমের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে পরিকল্পিতভাবে, সেই আশঙ্কা রয়েছে। তবে জনগণ 17 বছর কিন্তু ভোট দিতে পারেনি, নিজের পছন্দের জনপ্রতিনিধি কিন্তু জনগণ বেছে নিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে, মৃত মানুষের ভোট দেওয়া হয়ে গেছে, যারা বিদেশে ছিলেন তাদের ভোটও আপনা আপনি দেওয়া হয়ে গেছে। আমরা অনেক ভোটার গিয়েছে ভোট দিতে, গিয়ে দেখে তার নিজের ভোটও দিয়ে দেওয়া হয়েছে। এরকম একটা প্রহসনী নির্বাচন ধারাবাহিকভাবে গত 17 বছর ধরে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এখন মানুষ তাকিয়ে আছে যে একটি উৎসবমুখর পরিবেশে, সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হবে এবং মানুষ তার পছন্দের মানুষটিকে জনপ্রতিনিধি হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করার একটা অবারিত সুযোগ চলে এসছে। আমার মূল মিশন হবে কাপাসিয়ার তরুণদেরকে নিজের মতো করে সাজিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, মাদক মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি কাপাসিয়া গড়ে তোলা, উন্নয়ন বঞ্চিত এবং শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকা এই কাপাসিয়াকে এগিয়ে নেওয়াই হবে আমার মূল লক্ষ্য। ফেস্টিভ্যালে বাংলাদেশের মধ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্যে অবশ্যই মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এবং নির্বাচন কমিশনের এখন পর্যন্ত যে ভূমিকা দেখছি সেটা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট নির্বাচন পরিচালনা করার জন্য তাদের ভূমিকা প্রশংসিত। আর মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, কারণ যে অধিকার তারা হারিয়েছিল সেই অধিকার ফিরে পেয়েছে। সেই অধিকারকে আরও এস্টাবলিশ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে গোটা বাংলাদেশের মানুষ, কালীগঞ্জের মানুষ, গাজীপুরের মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে একটা প্রাণের উচ্ছ্বাস, একটা ব্যাকুলতার অবসান হতে যাচ্ছে। সেখানে তাদের এই ভোটাধিকার প্রয়োগের জন্য তারা যথেষ্ট আন্তরিক এবং আমরাও সেইভাবে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে পরিবেশ সেটি বজায় রাখার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসনকে করে যাচ্ছে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির ভূমিকাটা শুধু দর্শকের ভূমিকা থাকলে মানুষ আসলে সেখানে যথার্থ ভোট হবে না। আমরা খুবই দৃঢ়ভাবে প্রত্যাশা করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য যারা নিয়োজিত দায়িত্ব আছে তাদেরকে যেমন ক্ষমতা দিব এবং তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে, কোনোভাবেই যেন কোনো দলের প্রতি, ব্যক্তির প্রতি অথবা কোনোভাবে প্রভাবিত না হয়ে আইনশৃঙ্খলা ভূমিকা না রাখে। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যারা প্রার্থী আছেন রাজনৈতিক বিভিন্ন দলের, যারা মনোনীত প্রার্থী, তারা তাদের নির্বাচনী, তাদের প্রতিশ্রুতি, তাদের ভাবনার কথা। এই পর্যায়ে আমাদের সাথে মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার জাহাঙ্গীর আলম। ডাক্তার জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে। জাহাঙ্গীর আলম, আপনার ডিভাইসটা একটু আনমিউট করতে হবে, তাহলে দর্শকরা আপনাকে শুনতে পাবে। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদের আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে গাজীপুর সংসদীয় আসন 3-এর সর্বস্তরের জনগণ, গাজীপুর জেলার সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা বিগত 1991, 96, 2001 এবং 2008 সালে নির্বাচনগুলো পরিসংখ্যান দেখছিলাম, সেখানে জামায়াত ইসলামের খুব একটা অবস্থান আমরা দেখতে পাইনি, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটের পর একটা সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, যেটা ফেব্রুয়ারি 12 তারিখ অনুষ্ঠিত হবে, আজ থেকে 35 দিন পর। তো সেক্ষেত্রে আপনাদের নির্বাচনী মাঠ কেমন, কতটা চ্যালেঞ্জিং, কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই আমি বলতে চাই যে আগামী নির্বাচন যেটা হওয়ার জন্য ইতিমধ্যে শিডিউল ঘোষণা করা হয়েছে, আমরা এই নির্বাচনটাকে অবশ্যই আমরা চ্যালেঞ্জিং মনে করি এবং এই নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কাজ করছে, আমরাও কাজ করে যাচ্ছি। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যে মনোভাব, সেটা লেভেল প্লেইং ফিল্ড মনে হচ্ছে না। প্রশাসন যথাযথভাবে ভূমিকা পালন করছে বলে মনে হয় না। এক্ষেত্রে আমরা মনে করি যে প্রশাসন যদি ভূমিকা পালন যথাযথভাবে করে তাহলে অবশ্যই সুন্দর একটা নির্বাচন হবে। পাশাপাশি এই শ্রীপুর, গাজীপুর সদর উপজেলা নিয়ে গাজীপুর 3 সংসদীয় আসন, এই আসনে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ বেছে নিবে এই জন্য যে এই এলাকায় অতীতে স্বাধীনতার পরে যারা নির্বাচিত হয়েছে তারা জনগণকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু জনগণের ভাগ্য উন্নয়নের জন্য যথাযথ কাজ করে নাই। এখানে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এগুলো মানুষের একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এই অবস্থা থেকে জাতি মুক্তি পেতে চায়। যারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী তারাও কিন্তু দেশ শাসন করেছে, বারবার দেশকে দুর্নীতিতে
বিশ্বের চ্যাম্পিয়ন করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা সততা এবং স্বচ্ছতার সাথে তাদের রাজনৈতিক ভূমিকা পালন করছে, জনগণের কাছে যাচ্ছে। অতীতে জামাত ইসলামী বিরুদ্ধে বিভিন্ন রিজন তৈরি করে জামাত ইসলামীকে জনগণ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষায় বাংলাদেশের মানুষ আগামীতে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় বিদায় আমরা মনে করি জামাত ইসলামী আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এবং সেজন্য আমরা আমাদের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে, আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমরা মাঠ গোছাচ্ছি এবং মাঠে আমাদের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। জি, ধন্যবাদ। নিশ্চয়ই একটি বিষয় যে জামাত ইসলামের প্রশ্ন আসলে কিন্তু বেশ কয়েকটি ইস্যু চলে আসে, সেটা হচ্ছে নারী স্বাধীনতার ইস্যু চলে আসে, তারপর অমুসলিমদের প্রার্থী করার বিষয় চলে আসে। আপনারা এবার নিজেদের যে দলীয় আদর্শ, ধর্মীয় আদর্শের বাইরেও আপনারা অমুসলিমদের জন্য একটা শাখা খুলেছেন এবং সেখানে আপনারা প্রার্থী দিয়েছেন। এক, নারী স্বাধীনতার বিষয়ে আপনারা নিজেদের অবস্থানটি স্পষ্ট করেছেন। দুই, কিন্তু সবচেয়ে বড় কথা, নারী স্বাধীনতার কথা বলা হলো, আপনাদের কি কোনো দলের নারী প্রার্থী আমরা দেখতে পাইনি, বিষয়টি কেন? নারী প্রার্থী দেখতে পান নাই এটা যেমন সত্য, তবে নারীদের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নারীদের বিভিন্ন ক্ষেত্রে তারা ভূমিকা রাখছে, তারা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের নারী নেতৃত্ব যারা আছে তারা বিভিন্ন কূটনৈতিক মিশনের সাথে তারা আছে, এবং বাংলাদেশের মানুষের নারী সমাজের অধিকার নিয়ে তারা যারা কাজ করে তাদের সাথে বিভিন্ন সময় তারা ডায়ালগ করছে। এইভাবে নারী নেতৃত্ব কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যেখানে বাংলাদেশের সংবিধানে যে বলা আছে যে 33% নারী নেতৃত্ব কমিটিগুলো আনতে হবে, সেখানে আমাদের প্রায় 33 না প্রায় 40+ আমাদের নারী নেতৃত্ব বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, নারীদের নেতৃত্ব নির্বাচনে সেভাবে এগিয়ে আসলে, নারীদের আমরা যদি সেভাবে পাই, অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে আমাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখবে, আমাদের কেন্দ্রীয় সংগঠন হিসেবে ভূমিকা রাখবে। আমরা মনে করি যে নারীদের যে নেতৃত্ব যেখানে যে যেমনটি রাখা দরকার সেখানে তারা সেমনটি রাখছে। অর্থাৎ আপনারা সাংগঠনিকভাবে তাদেরকে যেখানে নেতৃত্ব দেওয়া দরকার সেখানে সে পর্যায়ে তাদেরকে রেখেছেন, কিন্তু সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে আসার সেই পথটা কি তৈরি করে দিচ্ছেন, বা সেই পথটা তৈরি করে দেবেন কি, ভবিষ্যতে সেই সুযোগ আছে কিনা? দেখেন, অতীতে বাংলাদেশ জামাত ইসলামী নারী নেতৃত্বে সংসদে কিন্তু ছিল, নির্বাচিত না হলে সংরক্ষিত আসনে ছিল। তারা কিন্তু দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছে এবং সংসদে কথা বলেছে, নারীদেরকে নিয়ে কথা বলেছে, দেশের মানুষকে নিয়ে কথা বলেছে। হ্যাঁ, আগামী দিনে সেই ধরনের সুযোগ যদি আসে সেটা অবশ্যই নারী নেতৃত্বের প্রশ্নে জামাত যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে যখন সেটা প্রয়োজন মনে করবে, এবং যথাযথ আসনে পাস করে আসার মতো নারী নেতৃত্ব যদি আমরা পাই, সেটা কেন দিবে না? যেখানে সংসদে সংরক্ষিত আসনে যদি যেতে পারে, নির্বাচনে যেতে পারবে না কেন? আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই সেটা যাওয়া উচিত। তবে আমরা আমাদের ইতিমধ্যে যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র গণতান্ত্রিক সংগঠন যে একেবারে তৃণমূল পর্যায় থেকে মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। সেই জায়গাটা যদি নারী নেতৃত্ব আসতো তাহলে অবশ্যই আমার বিশ্বাস যে তাদেরকে হয়তো বাছাই করতো। সেই জায়গাটা হয়তো ওইভাবে জনপ্রিয়তার দিক থেকে এখনো বা জনগণের যে পাস করে আসার মতো অবস্থানে হয়তো আসে না, এই জন্য হয়তো দেয় নাই, সেটা হতে পারে, অথবা কেন্দ্রীয় সংগঠন অন্য কোনো বিষয় চিন্তা করতে পারে। কিন্তু আমি মনে করি যে নারী নেতৃত্ব যদি নির্বাচনের উপযোগী কোনো পাওয়া যায়, নেতৃত্ব পাওয়া যায়, তাহলে সংগঠন অবশ্যই বিবেচনা করবে। নিশ্চয়ই। সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা আজকে দেখলাম যে আমরা আমাদের শিরোনামে পড়ছিলাম যে জামায়াতের যে সিট বন্টন নিয়ে আপনাদের যারা সহযোগী আছে, যারা জোটবদ্ধ হয়েছেন, তাদের সাথে এখনো সমঝোতা হয়নি, নির্বাচনের বাকি কিন্তু খুব বেশি দিন নেই। এই যে সমঝোতা হওয়া না হওয়া নিয়ে আপনার দলের মধ্যে কোনো টানাপোড়েন আছে কিনা, বা ভোটের মাটিটা কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। আপনাকে একটা বিষয়ে আমি বলে রাখি, ইতিমধ্যে পত্র পত্রিকা অনেক নিউজ আউট হয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ আউট হয়েছে, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু টানাপোড়েনের এই ধরনের কোনো বিষয়, কোন নেতৃবৃন্দের পক্ষ থেকে এই ধরনের কোনো কথা বলা হয়। দ্বিতীয় কথা হলো, যারা দুই একটা দলের আসন পাওয়া নিয়ে অসন্তুষ্ট থাকতে পারে, কিন্তু জোট ভেঙে যাওয়ার মতো দায় কেউ নিতে চায় না, এবং এটা আমি বিশ্বাস করি কেউ নিবেও না। এবং আগামীতে সবাই চায়
নিশ্চয়ই আপনার উত্তরটা আমরা পেয়েছি, অর্থাৎ আপনাদের ইয়ে থাকলে সেটা অভ্যন্তরীণ ভাবে আছে, কিন্তু সেটা নির্বাচনের মাঠে প্রভাব পড়বে না। শুভকামনা আপনার জন্য ডক্টর জাহাঙ্গীর আলম, এবং ধন্যবাদ। লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবারে সেগমেন্ট তারুণ্যের ভোট, জেনে নেব নির্বাচন নিয়ে তারুণের নানা ভাবনা প্রত্যাশার কথা। প্রথমবারের মতো এবার ভোট দিব এবং আমরা তরুণ প্রজন্ম আমরা সেই ধরনের প্রার্থীকে ভোট দিতে চাই যারা আমাদের তরুণ প্রজন্ম নিয়ে চিন্তা করবে। আমরা এবার নতুন ভোটার হিসেবে আমরা অনেক আনন্দের সহিত এবং উৎসব মুখর পরিবেশে আমরা ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যেয়ে নিজের ভোটটা দিয়ে আসতে পারবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করি। এবার আমার চাওয়া হচ্ছে আমি যাতে নিজের ভোটটা নিজে দিতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজে জানে স্ট্রং থাকে। নিজের স্বাধীনতা বা আমরা নিজের ইচ্ছা মতো, আমরা ব্যক্তিগতভাবে আমরা নিজের ইচ্ছা মতো আমরা ভোট দিতে পারবো, আমাদের কোনো ভয়ভীতি নেই। আমরা চাই এমন একজন লোক যারা আমাদের রাস্তাঘাট ভালো করে দিবে, আমাদের সুখ দুঃখে পাশে থাকবে, আমাদের কিছু সমস্যা হলে তার কাছে যেতে পারবো। নির্বাচন আমার মনে হয় খুব সুষ্ঠু হবে, খুব ভালোভাবে হবে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করতেছে, সামনে যে নির্বাচনটি হবে সেটা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাও যদি অতীতের মতো আবার ভুলে যায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, তাহলে অবশ্যই তাদের পরিণতিও এরকমই হবে। এই নির্বাচনকে সামনে রেখে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা উচিত, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা উচিত। সরকারের যেটা উচিত যে নির্বাচনের যে একটা পরিবেশ, এটা প্রমাণ করতে পারা যে প্রার্থীরা সবাই ফ্রি লড়াই করতে পারবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। দর্শক, এবার নির্বাচনকালীন সময়ে গাজীপুর জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কতটা প্রস্তুতি আছে সে প্রস্তুতির কথা জেনে আসবো জেলা প্রশাসকের কাছ থেকে। নির্বাচন সবসময় চ্যালেঞ্জিং বিষয় এবং সেখানে আইন শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে। তো স্বাভাবিক সময়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার চেয়ে অবশ্যই আমাদের সেখানে অনেক বেশি মনোযোগ আছে। আপনারা হয়তো জানেন ইতিমধ্যেই যে অতিরিক্ত পরিমাণ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অলরেডি নিয়োজিত হচ্ছে এবং নির্বাচন যত কাছে আসবে তারা অনেক সেখানে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে, র্যাব দায়িত্ব পালন করবে, সেখানে বিজিবি দায়িত্ব পালন করবে, অধিক সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে এবং সশস্ত্র আনসাররা দায়িত্ব পালন করবে। কাজে ভোটাররা যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে ভোট দিতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে আসলে আমরা কাজ করছি। অনেকদিন পর একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে, তো সেখানে যেন ভোটাররা নিরাপদে এবং নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সেই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার এবং আমরা যারা মাঠে ভোটের ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্বে আছি আমরা সকলেই সমন্বিতভাবে ব্যবস্থা নিচ্ছি। এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রচারণা করা হচ্ছে, সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং আমরাও বিভিন্ন জায়গায় মতভেদ প্রচারণা করছি। আমাদের যত অল পসিবল চ্যানেলস আছে সেগুলির মাধ্যমে আমরা প্রচারণা করছি যেন অধিক সংখ্যক মানুষ নির্বাচনে ভোট দিতে পারে। দর্শক, নির্বাচন এলে কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক, সেই সাথে নানান নির্বাচনী প্রতিনিধিদের কেমন হবে তাদের প্রত্যাশা, সেসব নিয়ে সেই আড্ডাটা জমে ওঠে। আর সেসব নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা শ্রেণীর পেশার মানুষের ভাবনা নিয়ে গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, এই শীতের কনকনে শীত উপেক্ষা করেও আপনার ওখানে বেশ মানুষের ভিড় দেখতে পাচ্ছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছে, চায়ের দোকান থেকে আপনি যুক্ত হয়েছেন, কি ভাবছে তারা আগামী নির্বাচন নিয়ে? নানা প্রত্যাশা এবং সংশয় নিয়েই কিন্তু অপেক্ষা চলছে ত্রয়োদশ নির্বাচনের। ভোটাররা কিন্তু অপেক্ষা করছে জনপ্রতিনিধিদের এবং জনপ্রতিনিধিরা যাচ্ছে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণের আশা নিয়ে যাচ্ছে, প্রত্যাশা এবং সবকিছু নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে। আমি এখন আছি গাজীপুরের রথখোলা এলাকায়, এখানে কথা বলবো তরুণ প্রবাসী বিভিন্ন ভোটারদের সাথে, জানবো তাদের প্রত্যাশা নিয়ে। আমি প্রথমেই আমার পাশে একজন তরুণ ভোটার আছে, তার কাছেই যাব, যে আপনার কাছে জানতে চাইবো যে সামনেই তো নির্বাচন, কেমন নির্বাচন চাচ্ছেন আপনি? একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন চাচ্ছি। আমি আরো একটু জানতে চাইবো আপনাদের কাছে যে সামনেই তো নির্বাচন, কেমন প্রতিনিধি আপনারা আশা করছেন এই নির্বাচন থেকে? আমি চাচ্ছি এবছর ভালো একটা প্রতিনিধি আসুক এবং সুস্থ এবং সবল নির্বাচন হোক এবং আইন শৃঙ্খলা থাকবে নির্বাচনে এবং সুন্দর একটা বাংলাদেশ চাই যাতে সব দিক দিয়ে ভালো হয় এবং ব্যবসা বাণিজ্য ভালো হয়। আসলে সবাই ব্যবসা বাণিজ্য সকল কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নিয়েই আসলে তাদের সংশয় কাজ করছে। আমি আরেকটু আমার পাশে আরেকজন ভোটার আছে, তার কাছে যাব, যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের নিশ্চয়ই কিছু প্রত্যাশা আছে, কতটা প্রতিফলিত হবে সেই প্রত্যাশা বলে মনে করছেন?
জি, আমি এই গাজীপুর শহর, যে গাজীপুর জেলাটা, এটা হলো বাংলাদেশের সর্বপ্রথম মুক্তিযোদ্ধার মিলিটারি অস্ত্রের বিরুদ্ধে, সশস্ত্র বিরুদ্ধে যে মুক্তিযোদ্ধার প্রথম ডাক দিয়েছিল, সেই গাজীপুর জেলারই আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই, বিগত সময়ে যে নির্বাচনগুলো গেছে 16 বছরে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো বিরোধী দল ছিল না, সেখানে শুধু আপনি কাজ করছে একই দল। যেই দলের প্রতিনিধি ছিল তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গেছে। তারই ধারাবাহিকতা দেখে এরকমও শোনা গেছে বিভিন্ন পত্রপত্রিকায় দিনের ভোট রাত্রে দিছে, যেটা প্রশাসনের মাধ্যমে করছে। ঠিক এরকমই নতুন ভোটার, আমরা যারা ভোটার আছি, যারা ভোট দিয়ে একজন জনপ্রতিনিধিকে আমরা ডিসাইড করি, সেই এলাকার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের, আমার এখানে গাজীপুর শহরটার ভিতরে স্কুল, কলেজ, মেডিকেল থেকে শুরু করে প্রশাসনিক সব অফিস আদালত এই গাজীপুর জেলায়। একটু বৃষ্টি হলে এরকম অবস্থা হইতো, এই মেন রোডের ভিতরে পানি জমে গেলে সিটি কর্পোরেশন বলতো মহাসড়কের রাস্তা, মহাসড়ক বলতো সিটি কর্পোরেশনের রাস্তা, কিন্তু একজনের দায় আরেকজনের কাছে না পৌঁছায়, যার কারণে 5ই জুলাইয়ের মাধ্যমে যে বৈষম্য আন্দোলনে যারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে, এখন যে দেশের একটা নতুন জেনারেশন যে ভোট দিবে, সেই ভোটের দিক থেকে কোনো উন্নয়ন কাজ করতে গেলে একজন যাতে আরেকজনকে দোষারোপ না করে। আমরা জনগণ যারা আছি, আমাদের চাওয়া পাওয়া কি, একজন ভোটার, একজন জনপ্রতিনিধি, সে এমপি হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, সে চেয়ারম্যান হোক, সিটি কর্পোরেশন হোক, কারো কাছে দায়বদ্ধ আরেকজন চাপানো যাবে না, তাকে ইনস্ট্যান্টে হবে। যতগুলো স্কুল কলেজের ছেলেগুলো যাইতো তারা ফুটপাথ দিয়ে হাঁটতে পারে না। এই যে ফুটপাথ দখল, আইন শৃঙ্খলার কাছে বলতে গেলে ওয়ার্ডের নেতাদের কাছে যায়। আমরা তরুণ ভোটারদের একটাই চাওয়া পাওয়া, আমরা নতুনভাবে যদি ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি করতে পারে, সে যেই হোক তাকে আমরা নির্বাচিত করলে তার কাছ থেকে চাওয়া পাওয়া হলো আমাদের এই গাজীপুর জেলার সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রের দিক থেকে, চিকিৎসার দিক থেকে, ভালোভাবে স্কুল কলেজ থেকে আসা ফেরত থেকে সব ধরনের একটা সুযোগ সুবিধা আমরা তার কাছ থেকে পাই। এরকম একজন জনপ্রতিনিধি আমরা চাই নতুন ভোটের মাধ্যমে। থ্যাংক ইউ। নানা সমস্যায় জর্জরিত গাজীপুরের সেই সমস্যা থেকে উঠে আসবে, এরকমই আসলে জনপ্রতিনিধি নির্বাচন সবকিছু। ভোটারদের পাশাপাশি এবার প্রবাসী ভোটারদের কাছে আমরা একটু যাব। প্রবাসী ভোটারদের কাছ থেকে আমরা জানতে চাইবো যে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, কেমন নির্বাচন চান? আমি বিগত 10 বছর বাইরে ছিলাম, আমি এখন দেশে আসছি। আমি এই বছর নতুন ভোটার, বিগত 17 বছর ভোট দিতে পারি নাই। আর তারপর বিদেশ থেকে অনেক কিছু দেখতে পারছি টিভির মাধ্যমে, অনেক গ্যাঞ্জাম ছিল, দেশে মারামারি ছিল, কেউ ভোট দিতে পারে নাই। তো আমি এই বছর প্রত্যাশী, আমি এই বছর নতুন ভোটার হিসাবে আমি একটা ভোট দিতে পারবো। আশা করি যোগ্য প্রার্থী থেকে ভোট দেওয়ার। নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদা শিকদার। তিনি জানাচ্ছিলেন সেখানকার নানা শ্রেণী পেশার মানুষের ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। ভোটারদের প্রত্যাশা যে জনপ্রতিনিধি প্রার্থী আছে তাদের কাছে, তেমন একজন প্রার্থী আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নান। শাহ রিয়াজুল হান্নান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে। জি, আসসালামু আলাইকুম। জি, আপনারা ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, সময়ের হিসাবে খুব একটা বেশি দেরি নেই, 35 তারিখ। সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠে আপনাদের দীর্ঘ সময়ের যে জোট আছে, জামাতে আপনাদের এখন একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী। কেমন মনে হচ্ছে সবকিছু মিলিয়ে নির্বাচনী মাঠ কতটা চ্যালেঞ্জিং? জি, ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 17 বছর একটি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সিদ্ধান্তের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবে সে সুযোগটা ছিল না। প্রায় দুটো প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, আমরা যে এখন মাঠে কাজ করছি, তারা প্রথমবারের মতন এবার ভোট দিবে এই সামনের যে ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে। আমাদের বিরুদ্ধে জামাত ইসলামী আছে, আরো কিছু দল আছে। আমরা জনগণের কাছে যাচ্ছি। আসলে আমরা তো গণতান্ত্রিক আন্দোলনে, গণতান্ত্রিক এই ভোটাধিকারের জন্য আমরা 17 বছর ধরে আমরা মাঠে ছিলাম, জনগণের পাশে থাকার চেষ্টা করেছি, সংগ্রাম করেছি এই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের সুবিধাকে পাশে থাকার চেষ্টা করেছি শত প্রতিকূলতা সত্ত্বেও। সেক্ষেত্রে আমি বলবো যে জনগণের কাছে আমরা দাবি করতে পারছি যে যেহেতু এই ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের ভূমিকা, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আমরা পুনরুদ্ধারে আমরা অগ্রগামী একটি দল, এবং এই ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এবং যে অঙ্গীকারটা আমরা পূরণ করেছি জনগণের, সেক্ষেত্রে আমরা ভোটের দাবিদার। আর সেই সাথে আমরা স্পেসিফিক কিছু আমাদের বিষয়, যেমন আমার আসন হলো কাপাসিয়া, গাজীপুর 4, সেখানে আমরা স্পেসিফিক কিছু প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি, যে আমরা অঙ্গীকার নিয়ে আগাচ্ছি যে আমরা এই কয়েকটি জিনিস আমরা কাপাসিয়াবাসীর কাছে উপস্থাপন করছি, যে আপনার পরিবেশ বান্ধব কলকারখানার নির্মাণ,
আপনার বেকারত্ব দূরীকরণে, আপনার স্থানীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা, তারপরে আপনার মাদক একটা খুব বড় চ্যালেঞ্জিং বিষয় সারা বাংলাদেশ, গাজীপুর, কাপাসিয়া সহ সারা বাংলাদেশে। এইসব বিষয়ে আমরা জনগণের সাথে কথা বলছি, জনসাধারণকে বোঝাতে চাচ্ছি, এবং ইনশাল্লাহ আমি খুব আশাবাদী যে আপনার বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর ফিরে এসছেন, এবং এরপরে আমরা আরো যেটা আমরা অর্থাৎ নির্বাচনে আপনাদের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, যেহেতু জনগণের প্রত্যাশা পূরণ আপনার অঙ্গীকারাবদ্ধ। সেই প্রত্যাশা পূরণ আপনারা একটা 31 দফা দিয়েছেন, সেই 31 দফাটা আপনারা তৃণমূলের মানুষরা কিভাবে সেটাকে গ্রহণ করছে, সেটা সাড়া কেমন পাচ্ছেন? 31 দফাতে আমাদের একটা দীর্ঘদিন, মানে প্রায় 2023-এ এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটা আপনি ঘোষণা করেন, এবং আমরা তারপর থেকে আমরা মাঠে জনগণের কাছে এই 31 দফার বিভিন্ন দেখুন 31 দফা কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন দফা হলো আপনার মানে কার্যকর হবে বা ওখানে কার্যকরী হবে। সেইভাবে আমরাও কাপাসিয়াতে আমাদের এলাকাতে ওই 31 দফার যেগুলো আমাদের এলাকাবাসীর জন্য উপকারে আসবে, কাজে আসবে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি, এবং একদম স্পেসিফিক প্ল্যান, ডিটেল প্ল্যানিং আছে। প্রত্যেকটা বেকারত্ব বলেন, আপনার কি বলে শিল্পায়ন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে স্পেসিফিক যে প্ল্যান আছে সেটা আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি, এবং এটার যে আমরা সাড়া পাচ্ছি, যে জনগণ বুঝতে পারছে যে বিএনপির মতো একটি দল যারা এর আগে দেশ পরিচালনা করছে কয়েকবার সফলভাবে, তারাই সক্ষম দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিশ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সেই সাথে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময় অন্য কোনো সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।